দুই দিন পর আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি সংস্কার কাজে সহযোগিতার আশ্বাস নেতাদের। আলোচনায় বসতে ইসিতে যাচ্ছে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। জুলাই গণহত্যা মামলায় 11 সাবেক মন্ত্রীসহ 19 জন বিশেষ ট্রাইব্যুনালে। কোটা আন্দোলনের সময় গ্রেফতার ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ আইন উপদেষ্টার। রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খুন, নিজেদের কর্মী দাবি ছাত্র দলের। চট্টগ্রামে বিএনপি কর্মীর মুখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা। রাস্তা এবং খাল তফাৎ করতে পারে নাই, খালে পড়ে গেছে। দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হবে। চট্টগ্রামের মৃত্যুকূপ উন্মুক্ত খাল, 8 বছরে 11 জনের প্রাণহানি। বর্ষায় ঝুঁকি বাড়ে দুর্ঘটনার, টাস্কফোর্স গঠন করে পদক্ষেপ নেয়ার দাবি। এবং খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ। গির্জায় গির্জায় ভক্তদের ভিড়, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা। সময় সংবাদে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। সংস্কার কাজে বিএনপি আন্তরিকতার সঙ্গে ঐকমত্য কমিশনকে সহযোগিতা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতে কথা বলেন তিনি। বলেন, বৃহস্পতিবারের বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা হয়েছে। দলীয় অবস্থান কমিশনকে জানাতেই আজকের বৈঠক। এর আগে বেলা 11টায় বৈঠকে অংশ নিতে আসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ সহ 5 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে ঐকমত্য কমিশনের নেতৃত্ব দিয়েছেন সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। আশা করছি জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আমাদের আজকের আলোচনার মধ্য দিয়ে আমাদের সংস্কার কমিশনের যে 5টি মূল রিপোর্টের উপর আলোচনা সেটা সমাপ্ত করা যাবে। এখন আমরা সংবিধানের যেই পর্যায় থেকে গত বৃহস্পতিবারে আমরা আলোচনা শেষ করেছিলাম, ওই জায়গা থেকে শুরু করব। এরপরে বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থা, তারপর আর 2টো কমিশন আছে, প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপরে আলোচনা শেষ করে আমরা আশা করছি বিকেলের মধ্যে আমরা শেষ করতে পারব। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি যাচ্ছি তার কাছে। ওয়ালি, কিছুক্ষণ আগে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে যে মুলতবি বৈঠকটি ছিল গত বৃহস্পতিবারে মুলতবি হয়েছিল, সেটি শুরু হচ্ছে বেলা 11টায়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিয়েছেন এবং জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে অন্যান্য যে সদস্যরা রয়েছেন ঐকমত্য কমিশনের তারা অংশ নিয়েছেন। এবং বৈঠকের শুরুতেই বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন এবং তিনি যেটি বলেছেন যে বৃহস্পতিবারে যে বৈঠকটি ছিল প্রথম বৈঠক, অর্থাৎ 23 মার্চ যে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবনা জমা দেয় বিএনপি 5টি সংস্কার কমিশনের উপরে, সেটি নিয়ে বৃহস্পতিবার প্রথম দিনের বৈঠকে আসলে বেশ কিছু বিষয় নিয়ে মতানৈক্য তৈরি হয় এবং আসলে প্রতিটি বিষয় নিয়ে যেহেতু এখানে মতামত দিয়েছেন, তারা পর্যবেক্ষণ জানিয়েছেন, মূল্যায়ন জানিয়েছেন, যার ফলে দীর্ঘ হয় বৈঠকটি। সেদিনের মতো মুলতবি করা হয় এবং সেই মুলতবি বৈঠকটি আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং এরই মধ্যে শুক্রবার বিএনপি স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং সেই বৈঠকে মূলত যেসব বিষয়ে মতানৈক্য রয়েছে সেসব বিষয়ে আলোচনা হচ্ছে দলীয় ফোরামে এবং সেই বিষয়গুলো আজকে ঐকমত্য কমিশনকে বিএনপি যে প্রতিনিধি দল রয়েছেন তারা জানাবেন। বেশ কিছু বিষয় আসলে বিশেষ করে সংবিধানে বেশ কিছু বিষয় যেমন রয়েছে নির্বাচন ব্যবস্থা নিয়ে রয়েছে, 70 অনুচ্ছেদের নিয়ে রয়েছে, বিচার বিভাগ নিয়ে রয়েছে, এই সব কিছু নিয়ে কিন্তু আসলে বিএনপির অবস্থান সেটি বারবার স্পষ্ট করে আসছে এবং আজকেও কিন্তু তারা সেটি বলছেন। এবং একই সঙ্গে সালাউদ্দিন আহমেদ যেটি বলেছেন, স্বচ্ছতা এবং আন্তরিকতার সঙ্গে বিএনপি সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা সেটি করছেন এবং আলোচনার মধ্য দিয়ে তিনি আশা করছেন যে আজকে যে আলোচনাটি চলছে যতক্ষণ লাগে এর মধ্য দিয়ে আসলে যেই 5টি সংস্কার কমিশন, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, সংবিধান সংস্কার কমিশন, দুদক সংস্কার কমিশন সহ এই সংস্কার কমিশনের ব্যাপারে বিএনপি যে প্রস্তাবনা সেটি আজকে শেষ হবে। এর আগে আমরা জানি যে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিকভাবে বসছে ঐকমত্য কমিশন এবং এর মধ্য দিয়ে যে জুলাই চার্টার সেটি যেমন তৈরি হবে একই সঙ্গে নির্বাচনের দিকেও কিন্তু আসলে এগিয়ে যাবে, এটি কিন্তু আসলে অন্তর্বর্তীকালীন সরকার এবং একই সঙ্গে ঐকমত্য কমিশনের তরফ থেকে বারবার বলা হয়েছে। সরাসরি যুক্ত ছিলাম জাতীয় সংসদ ভবনে।
নির্বাচন কমিশন গঠন আইন, রাজনৈতিক দল নিবন্ধন আইন এবং নিবন্ধনের সময়সীমা সহ নানা বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনায় বসছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেখানে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কুমু, আজ নির্বাচন কমিশন ভবনে দুপুর 12টায় নতুন যে রাজনৈতিক দল গঠন হয়েছে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি, তারা আসলে আসার কথা। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠকে বসার কথা রয়েছে। 5 সদস্যের একটি প্রতিনিধি দল কমিশনে আসার কথা। হয়তো কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পেরেছি যে কিছুক্ষণের মধ্যেই তারা নির্বাচন কমিশনে এসে পৌঁছাবেন। তাদের দাবি দেওয়া আসলে যে নির্বাচন সংস্কার কমিটির যে সুপারিশমালা রয়েছে সেই সুপারিশমালার আলোকেই নির্বাচন কমিশন গঠনের পুনর্গঠন, একই সাথে হচ্ছে সীমানা নির্ধারণ এবং নির্বাচনী যে নানা প্রসিডিউর রয়েছে সেই পদক্ষেপগুলো নিয়ে আসলে তারা বৈঠকে বসবেন। তারা নির্বাচনের সময়সীমা কবে নাগাদ হতে পারে সেগুলো নিয়েও আলোচনা করবেন। এদিকে যে সীমানা নির্ধারণ আছে এবং রাজনৈতিক দলের যে নিবন্ধন প্রক্রিয়া সেই বিষয়টি নিয়ে তারা আলোচনা করবেন বলে তাদের চিঠিতে উল্লেখ করেছিল। এবং আমরা যদি জানি যে নির্বাচন কমিশন এর আগে প্রায় 10 মার্চ 40 দিন সময় দিয়ে রাজনৈতিক দল নিবন্ধন আবেদনের সময় বেঁধে দিয়েছিল এবং আজকে সেই দিনটি শেষ হচ্ছে। এবং ইতোপূর্বে আমরা দেখেছি যে এনসিপি তারা চিঠি দিয়েছিল নির্বাচন কমিশনের কাছে যেন এই রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের যেন সময়সীমা আরও বাড়ানো হয়। এবং আমরা জেনেছি যে এই বিষয়টি নিয়েও তারা আসলে নির্বাচন কমিশনের সাথে কথা বলবে এবং বিশেষ করে যাতে করে রাজনৈতিক দল নিবন্ধনের ক্ষেত্রে শিথিল করা হয় সে বিষয়টি নিয়েও আলোচনা করবে। এখন 12টা বাজলেই দেখা যাবে যে তারা 12টির মধ্যে কতজন সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে আসছে সেটুকু সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁও। সময় সংবাদে আরও থাকছে। ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, অভিবাসী বিতরণ ও গাজা ইউক্রেন নীতির বিরোধিতায় রাজপথে লাখো মানুষ। হোয়াইট হাউসের সামনে থেকে কয়েকজন আটক। জুলাই আগস্টের গণহত্যার মামলায় সাবেক 11 মন্ত্রী সহ 19 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকাল 10টা থেকে পৌনে 11টা পর্যন্ত পর্যায়ক্রমে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। গত 18 ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বেঞ্চ এই 19 জনকে 20 এপ্রিল হাজির করার নির্দেশ দিয়েছিলেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে প্রসিকিউশনকে সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। এদিকে গুম খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ করছে গুম পরিবারের সদস্যরা। মায়ের ডাকের আয়োজনে হাইকোর্টের সামনে বিক্ষোভ করছেন তারা। জড়িতদের গ্রেফতার ও দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাচ্ছি তার কাছে। আফজাল, একসঙ্গে 19 জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার ঘটনা এটি প্রথম। আজকে আওয়ামী লীগের সাবেক 11 জন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, 2 জন উপদেষ্টা এবং একজন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং একজন সাবেক সচিব, এই 19 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাদেরকে এখন ট্রাইব্যুনালের যে গারদখানা বা হাজতখানা সেখানে রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই তাদেরকে এজলাসে নেওয়া হবে, অর্থাৎ বিচারকের সামনে নেওয়া হবে এবং এই মামলার শুনানি শুরু হবে। আজকে এই মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। আমরা যতটুকু জানি ট্রাইব্যুনালের প্রসিকিউশন আমাদেরকে জানিয়েছেন যে তারা তদন্ত এখনও পর্যন্ত শেষ করতে পারেননি, সেটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং তদন্ত শেষ করে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করার জন্য তারা আজকেও সময় আবেদন করবেন এবং সেটি নিয়েই কিন্তু আদালতে শুনানি হবে। অন্যদিকে আসামি পক্ষের বেশ কয়েকজন আইনজীবীকেও দেখেছি যে তারা আদালতে উপস্থিত হয়েছেন এবং ট্রাইব্যুনালের বাইরে আসামি পক্ষের আত্মীয় স্বজন যারা রয়েছেন, নেতাকর্মী কয়েকজন যারা রয়েছেন তাদেরকেও আমরা দেখতে পেয়েছি যে ট্রাইব্যুনালের সামনে তারা অপেক্ষা করছেন। আজকে 2টি মামলা শুনানি হবে। একটি হচ্ছে যে প্রথম যে মামলা শেখ হাসিনার মামলা, সেই মামলারও তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। যদিও এরই মধ্যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছিলেন যে শেখ হাসিনার মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে, চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তারা খুব শিগগিরই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করবেন। তবে আজকে আমরা জানতে পেরেছি যে এই মামলাতেও কিছু একটা নতুন
নতুন মোড় পেয়েছেন বা নতুন আইনি দিক নিয়ে পর্যালোচনা করছেন, সে কারণে তারা এই মামলাতেও সময় চাইবেন। আর দ্বিতীয় মামলাটি হচ্ছে যে ওবায়দুল কাদেরের মামলা। এই মামলাতে আওয়ামী লীগের আরও 44 জনকে আসামি করা হয়েছে, তার মধ্যে বেশ কয়েকজন পলাতক রয়েছেন। যারা পলাতক রয়েছেন তাদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার জন্য ইন্টারপোলকে রিকোয়েস্ট করা হয়েছে বা সেটি বাংলাদেশের তরফ থেকে করা হয়েছে। এবং যারা এই মামলায় বাকি আসামিরা রয়েছেন তাদের বিরুদ্ধে তদন্ত এখনও পর্যন্ত শেষ হয়নি। মূলত ট্রাইব্যুনালের প্রসিকিউশন মোটা দাগে 5টি মামলার তদন্ত চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, যদিও এখনও সেটি শেষ হয়নি। খুব শীঘ্রই শেষ হবে এবং শেষ হলে আনুষ্ঠানিক বিচারের জন্য আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হবে। আজকে 19 জনকে এই মামলায়, অর্থাৎ আওয়ামী লীগের সাবেক 11 জন মন্ত্রী, 1 জন প্রতিমন্ত্রী, 2 জন উপদেষ্টা সচিব সহ মোট 19 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তো এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেফতার শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ ও সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের 50তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বলেন, এ মামলায় 2 জন আসামি 164 ধারায় জবানবন্দি দিয়েছে। সেই জবানবন্দি প্রত্যাহার করে 8 মাসেও পুলিশ তদন্ত প্রতিবেদন কেন দেয়নি সেটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে পারবে। তিনি জানান, তদন্ত কার্যক্রম শেষ না হলে এই ইস্যুতে আইন মন্ত্রণালয়ের কিছুই করার নেই। মামলা প্রত্যাহারের বিষয়ে ফায়াজের ভাইকে কোনো আশ্বাস দেওয়া হয়নি বলে জানিয়ে বিচার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করা হয়েছে বলে জানান আসিফ নজরুল। ফাইয়াজের ভাইকে কালকে বুঝিয়ে বলেছি প্রক্রিয়াটা কি। আমি বিশ্বাস করি পুলিশ অত্যাচার করে নিয়েছে, নির্যাতন করে নিয়েছে বা ভয় দেখিয়ে নিয়েছে। 8 মাস হয়ে গেল, ওনারা 164 স্টেটমেন্ট তো বুঝেন, বলা যে আমি আসলে করেছি অপরাধটা। তো ওনারা 164 স্টেটমেন্টে 8 মাস হয়ে গেছে, উইথড্র করছেন না কেন? এটা একটু কাইন্ডলি ওনাদের জিজ্ঞেস করেন। যদি উইথড্র করতেন ওনারা, তাহলে তো আজকে এই শিশু ফাইয়াজকে এই কোর্টে যাওয়া বা এই ধরনের একটা পরিস্থিতির মুখে আমাদের পড়তে হতো না। জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই এই হত্যাকাণ্ড হয়। নিহত পারভেজকে নিজ দলের কর্মী দাবি করেছে ছাত্রদল। বিচার চেয়ে শনিবার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিলও করেছে দলটি। এদিকে জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে বনানী থানায় মামলা করা হয়েছে। শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে একটি দোকানে আড্ডা দেওয়ার সময় ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টাও করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এর কিছুক্ষণ পর বহিরাগতদের নিয়ে পারভেজের উপর চড়াও হয় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান পারভেজ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বনানী থানায় মামলা করেছেন তার পরিবারের সদস্যরা। এ সময় সুষ্ঠু বিচার দাবি করেন তারা। শুধু সিঙ্গারাপুরি নিয়ে যে আমার বাইকনাকে হত্যা করা হয়েছে, এটা আমার কল্পনা আসে না। এটার সাথে আদার্স অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে। এদিকে পারভেজকে নিজেদের কর্মী দাবি করে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয় থেকে এটি সমাধান করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে আমাদের পারভেজের উপর অতর্কিত হামলা করা হয় এবং উপযুক্ত ছুরিকাঘাত করা হয়। বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই মামলার জন্য যে ধরনের সহযোগিতা দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই সহযোগিতা করবে। পুলিশ জানায় ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এজাহার হাতে পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন আছে আর আমাদের তদন্ত অব্যাহত আছে ও আসামির গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমার থানা থেকে 2টা টিম কাজ করছে আসামি গ্রেপ্তারের জন্য। শুধু বাকবিতণ্ডা নাকি অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী মানিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত 12:30টার দিকে রাউজানের গরিবুল্লাহ পাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় মুখে অস্ত্র ঠেকিয়ে গুলি করা হয় মানিককে।
গুলিতে তার কোমর থেকে নিচের অংশ ঝাঁঝরা হয়ে যায়। কারা কী কারণে এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। দফা দাবিতে জেলা ও বিভাগীয় শহরে সমাবেশ করছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আছেন রিপোর্টার আল আমিন তুষার, ময়মনসিংহে ওবায়দুল হক এবং খুলনায় আছেন বেল্লাল হোসেন সজল। সরাসরি প্রথমে যাচ্ছি তুষারের কাছে। তুষার, নিজেদের যে আলাদা আলাদা 6 দফা দাবি রয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী যারা রয়েছেন তাদের, সেই দাবি নিয়ে আজ কিন্তু পঞ্চম দিনের মতো তারা তাদের আসলে কর্মসূচি পালন করছেন। 16 তারিখ থেকে গেল 16 তারিখ থেকেই কিন্তু তারা আসলে তাদের বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছেন। এরই মধ্যে আলোচনায় বসেছিলেন। তারপরে আজকে তাদের পূর্ব ঘোষিত যে কর্মসূচি সমাবেশ, যদিও সেটা বেলা 11টায় শুরু হবার কথা ছিল, সেটি ঢাকার বিভিন্ন যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো রয়েছে সেগুলো থেকে একে একে মিছিল নিয়ে এসে তারা কিন্তু এখানে, অর্থাৎ ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে, সেটা শেরেবাংলা নগরের আগারগাঁওর যে শেরেবাংলা নগরের সামনে যেখানে, সেখানে তারা আসলে অবস্থান নিয়েছেন। এবং আমরা দেখেছি যে ছোট ছোট মিছিলগুলো এসেছে, কিছু কয়েকটি জায়গা থেকে আসলে বেশ বড় মিছিলও কিন্তু এখানে এসেছে। এবং শিক্ষার্থীরা এই মুহূর্তে কিন্তু এখানকার যে সড়কটি, আগারগাঁও নতুন সড়ক বলে পরিচিত যে সড়কটি, সেই সড়কটিতে কিন্তু তারা আসলে তাদের যে অবস্থান সেটি কিন্তু তারা নিয়েছেন। এবং তাদের যে সমাবেশ সেটি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে, এমনটাই আমাদেরকে বলছিলেন। তারা তাদের দাবি আসলে বারবার করে উঠছিলেন যে তারা আসলে তাদের যে 6 দফা দাবি সেগুলো কিন্তু বারবার করে মনে করার চেষ্টা করছেন। এবং সব পলিটেকনিক ইনস্টিটিউটের যারা শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে এক হওয়ার তারা আসলে বারবার বলছেন। এবং বিশেষ করে তারা আসলে বলছেন যে এখনো এই সেক্টরের বিভিন্ন জায়গায় প্রমোশনের ক্ষেত্রে কোটা বা এ ধরনের অনেক কিছু কিন্তু রয়েছে, সেই সব কিছু কিন্তু তারা আসলে বারবার করে উল্লেখ করছেন। এবং তারা তাদের দাবি দেওয়া পূরণ হওয়ার জন্য একের পর এক কর্মসূচি দিয়েই যাচ্ছেন। এবং তারা চান যে তাদের যে দাবি দেওয়া সেগুলো সরকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে এগুলো আসলে পূরণ করা হবে, তা না হলে তারা তাদের কর্মসূচি এভাবে আসলে চালিয়ে যাবে। এবং তাদের কর্মসূচিতে কোনো ধরনের জনদুর্ভোগ যেন না হয় সেই জন্যই তারা আসলে এই জায়গাটিতে আসলে বেছে নিয়েছেন। আমরা ঢাকার বাইরের ময়মনসিংহের খবর জানতে চলে যাব ওবায়দুল হকের কাছে। সেখানে আছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক, যাব তার কাছে। দেশের অন্যান্য স্থানের মতো ময়মনসিংহেও কিন্তু বিভাগীয় যে মহাসমাবেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের, সেই মহাসমাবেশ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে বেলা 12টায়। এর আগে 11টা থেকে কিন্তু এই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এই যে পলিটেকনিক ইনস্টিটিউটের যে হোস্টেল মাঠটি রয়েছে সেই মাঠে এসে জমায়েত হয়। এবং পাশাপাশি ময়মনসিংহের যে বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী রয়েছে তারাও কিন্তু এই সমাবেশে এসে হাজির হয়েছেন। এবং 12টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই মহাসমাবেশ কিন্তু শুরু হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে প্রখর রোদের মধ্যেও পলিটেকনিকের শিক্ষার্থীরা কিন্তু এই মহাসমাবেশে তাদের যে দাবি 6 দফা দাবি, সেই 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু তারা কথা বলছেন। এবং তারা বলছেন যে আজকের যে মহাসমাবেশ, সেই মহাসমাবেশটি মূলত সাধারণ মানুষকে জানান দেওয়া। অনেকেই জানে না এই 6 দফা দাবি আসলে কি জন্য, অনেকেই জানে না এই ন্যায্য দাবিগুলো আসলে তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকের সমাবেশ। তবে আজকের সমাবেশ থেকে তারা যেটি বলছেন যে আজকের সমাবেশ থেকে তারা বার্তা দিতে চান সরকারকে যে তাদের দাবি যদি না মানা হয় তাহলে তাদের আন্দোলন, এই যে শান্তিপূর্ণ আন্দোলন ধৈর্যের সাথে তারা করছেন বিগত কয়েকদিন যাবৎ, সেটি আসলে কঠোর থেকে কঠোর আন্দোলনের দিকে তারা যাবেন। এবং বলছেন যে এই যারা ক্রাফটের পদোন্নতির রায় যেটি রয়েছে সেই রায় দ্রুত বাতিল করতে হবে এবং 6 দফা দাবি মেনে নিতে হবে, না হলে তারা আগামীতে ঢাকা লং মার্চের মতো কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে এই সমাবেশ থেকে জানানো হয়েছে। তো এই ছিল আমার কাছে। এখন আমরা চলে যাব খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী সজল। ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের যে 30% পদোন্নতির যে হাইকোর্টের যে রায় এসেছে সেই রায় বাতিলের দাবি সহ 6 দফা দাবিতেই কিন্তু খুলনা পলিটেকনিকের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বিক্ষোভ করছে। পাশাপাশি খুলনা পলিটেকনিকের সঙ্গে আরও 3টি পলিটেকনিক যুক্ত হয়েছে। খুলনা মহিলা পলিটেকনিক, ম্যানগ্রোভ এবং সিটি সহ 4টি পলিটেকনিক একত্রে এই বেশ কয়েকদিন যাবৎ কিন্তু খুলনায় আন্দোলন করে যাচ্ছে। তাদের যে দাবি যে ক্রাফট ইন্সট্রাক্টরদের যে জুনিয়র ইন্সট্রাক্টর পদে
যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তা সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। পাশাপাশি তারা কিন্তু জানিয়েছেন যে ডিপ্লোমার 4 বছর যে ডিপ্লোমা যে পড়া সেটি কিন্তু অব্যাহত রাখতে হবে। পাশাপাশি ইংরেজি কারিকুলাম আনতে হবে। 10ম গ্রেডের যে চাকরিতে পদোন্নতি সেটি কিন্তু রাখতে হবে। তাছাড়া কিন্তু নানা যে কর্মসূচি ডিপ্লোমার শিক্ষা ব্যবস্থাকে উন্নয়নের লক্ষ্যে তারা কিন্তু 6টি কর্মসূচি নিয়ে কিন্তু একত্রিত হয়েছেন। আমরা দেখছি যে আজকে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের যে শহীদ মিনার চত্বর রয়েছে সেখানে কিন্তু তারা সহ 4টি পলিটেকনিক একত্রে এই যে জনসমাবেশ সেটি কিন্তু করছে। এর আগেও আমরা দেখেছি গতকাল যে কর্মসূচি ছিল, এর আগের দিন কাফন মিছিল, এছাড়া কিন্তু প্রতিদিন তারা কিন্তু নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি যে ক্লাস পরীক্ষা বর্জন সেটা কিন্তু রয়েছে। তারা যেটি বলছেন যে ডিপ্লোমা যে কারিগরি শিক্ষা রয়েছে এই বৈষম্য দূর করার জন্য কিন্তু যে স্বতন্ত্র একটি মন্ত্রণালয় শিক্ষা সেটি কিন্তু তারা দাবি জানিয়েছে, কারিগরি যে উচ্চ শিক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি যে কারিগরি শিক্ষায় যারা যোগদান করবেন সেখানে কিন্তু সকল ক্ষেত্রেই কিন্তু যে কারিগরি শিক্ষায় যারা যেসব শিক্ষক থাকবেন বা এই ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা থাকবেন তাদের কিন্তু এই যে বিভিন্ন যে পড়াশোনার ক্ষেত্রে তাদের কিন্তু যোগদানের দাবি জানিয়েছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে ডিপ্লোমা যে পড়াশোনা সেটাকে মান উন্নয়ন করতে হবে। পাশাপাশি তাদের মূল দাবি যে জেনারেল লাইন থেকে যারা এই ক্রাফট ইনস্ট্রাক্টর ছিল তাদের যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদের নিয়োগ সেটি কিন্তু বাতিল করতে হবে। এই দাবিতে কিন্তু তারা এই সারা দেশব্যাপী এই বিক্ষোভ কর্মসূচি কিন্তু চালিয়েছেন। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিক্ষোভ তার সর্বশেষ সংবাদ। সরাসরি প্রথমে যুক্ত ছিলাম ঢাকা, ময়মনসিংহ, খুলনায় এবং পরবর্তীতে আন্দোলনের চিত্র দেখছিলাম বগুড়া, বরিশাল এবং ব্রাহ্মণবাড়িয়ার। বরিশালের সিটি মেয়র হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমকে বৈধ মেয়র হিসেবে নাম ঘোষণার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকালে বরিশালের শহরের সদর রোডে সর্বস্তরের নাগরিকদের ব্যানারে এই কর্মসূচি হয়। এ সময় বক্তারা জানান 2023 সালের সিটি নির্বাচনে হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি ফয়জুল করিমই প্রকৃত বিজয়ী হয়েছিলেন, কিন্তু ভোটের দিন আওয়ামী লীগের সন্ত্রাসীরা ফয়জুল করিমের ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত করে। পরে তৎকালীন প্রশাসন ভোটে সরাসরি হস্তক্ষেপ করে জোর করে নৌকার প্রার্থীকে জয়ী করে। গত বৃহস্পতিবার বরিশালের সিনিয়র জজ আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনালে ফয়জুল করিম একটি মামলা করেছেন, জানিয়ে অবিলম্বে তার নাম ঘোষণার দাবি জানান বক্তারা। বর্ষা মৌসুমে চট্টগ্রামের আতঙ্কের আরেক নাম অরক্ষিত ও খোলা খালনালা। নিরাপত্তার অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে খালনালা। সর্বশেষ গত শুক্রবার রাতে খালে পড়ে মৃত্যু হয় 6 মাসের শিশু সেহরিশের। গত 8 বছরে 11 জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি ঠেকাতে বর্ষার আগেই টাস্কফোর্স গঠন করে পদক্ষেপ নেওয়ার দাবি নগরবিদদের। অনিক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বর্ষা মৌসুমে নালা, খালে সিএনজি অটোরিকশা কিংবা পা পিছলে পড়ে বাড়ে মৃত্যুর মিছিল। অরক্ষিত হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয় খালগুলো। সবশেষ শুক্রবার রাতে নগরীর চকবাজার কাপাসগোলা হিজলা খালে পড়ে প্রাণ হারায় 6 মাসের শিশু সেহরিশ। প্রাণহানির জন্য স্থানীয়রা অরক্ষিত খাল নালাকেই দায়ী করছেন। রিটার্নিং ওয়ালের সাথে রেলিং এর যদি ব্যবস্থা যদি না হয় তাহলে যে কেউ দুর্ঘটনা করতে পারে। বর্ষাকালের আগেই যেন খালগুলো জলকরণ করা হয়। 2021 সালের 30 জুন নগরীর আলফালা গলিতে খালে সিএনজি পড়ে 2 জনের মৃত্যু হয়। একই বছরের আগস্টে মুরাদপুরে নালায় পড়ে মারা যায় সবজি বিক্রেতা সালেহ আহমদ। এক হিসাব বলছে 2017 সাল থেকে এই পর্যন্ত নালা ও খালে পড়ে মৃত্যু হয়েছে অন্তত 11 জনের। যত ম্যানহোল অরক্ষিত আছে প্রত্যেকটি জায়গায় এই 1.5 থেকে 2 মাসের মধ্যে সমস্ত স্ল্যাব ম্যানহোলের ঢাকনি করে দিতে হবে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরীতে চলছে 57টি খাল ও 760 কিলোমিটার নালা খনন ও সংস্কার কাজ। চলছে কালভার্ট ও ব্রিজের কাজও। নগরবিদরা বলছেন দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। সবাইকে নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করে ইমিডিয়েটলি দেখতে হবে যে কোথায় কোথায় আমার রেস্ট টাইম ইনভলভ হয়ে গেছে। ড্রেনের দুপাশে গাইড লাইনগুলো এগুলো ইমিডিয়েটলি তৈরির ব্যবস্থা করতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড সহ 4টি সংস্থা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাণিজ্যের সংবাদ। বিনিয়োগ মন্দায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 20 বছরের মধ্যে সর্বনিম্নে।
বিদেশিদের আগ্রহী করতে ঢাকায় হয়ে গেল 4 দিনের বিনিয়োগ সম্মেলন। জুনে সুদের হার কমানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক এমন সময় বাড়ল গ্যাসের দাম, যা বিনিয়োগকারীদের দিচ্ছে ভুল বার্তা। এমন মন্তব্য করে ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ বাড়বে না, তবে যথাযথ পরিবেশ নিশ্চিতে জোর অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। কর্মসংস্থান বাড়াতে নতুন বিনিয়োগের কোনো বিকল্প নেই। এজন্য দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বিনিয়োগ পরিস্থিতি যে ভালো নয় তা ফেব্রুয়ারি মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 20 বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যাওয়াতেই বোঝা যাচ্ছে। আমরা অবশ্যই বিশ্বাস করি যে সিচুয়েশন সেটেল করে গেলে ইনভেস্টমেন্ট আরো বাড়বে। বিনিয়োগের এই সম্ভাবনাকে কাজে লাগাতে এবারে সুদ হার কমানোর দিকে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে থাকা 10 ভাগ নীতি সুদ হার কমানো হবে, তবে সেটা মূল্যস্ফীতিকে বাগে আনার পর। মূল্যস্ফীতি আগামী জুন নাগাদ এটা সন্তোষজনক পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশাবাদী, এবং সন্তোষজনক পর্যায়ে নেমে আসলে বাংলাদেশ ব্যাংক তখন পলিসি রেট কমানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। সরকারের দিক থেকে এমন সব উদ্যোগের বিপরীতেই হঠাৎই নতুন শিল্পের জন্য বেড়ে গেল গ্যাসের দাম। সামিটের পরপরই এই গ্যাসের মূল্য বৃদ্ধিটা কিন্তু ইনভেস্টরদের কাছেও কিন্তু একটা রং মেসেজ যাবে। এসব ভুলবার্তা সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য সুখকর নয় উল্লেখ করে বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। আর্থসামাজিক পরিবেশটাকে বিনিয়োগ বান্ধব না করতে পারি, তাহলে তো এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভবপর হবে না। জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি খাতের বিনিয়োগ গেল কয়েক বছর ধরেই 23 থেকে 24% ঘরে ঘোরাফেরা করছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ইস্টার সানডে আজ সকাল থেকে রাজধানীর তেজগাঁওয়ের জপমালা রানী গির্জায় ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন ভক্তরা। খ্রিস্ট ধর্মমতে পূর্ণ শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপদগামী ইহুদি শাসক গোষ্ঠী যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। সেই বিশ্বাসে প্রতিটি সংকটের পর নতুন সূচনার প্রার্থনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয় গির্জাগুলোতে। রাজধানীর বাইরেও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে ইস্টার সানডে। যিশু খ্রিস্ট আমাদের পাপের জন্য জীবন দিয়েছেন। আমরা সেই জিনিসটার জন্য আমরা 40 দিনের একটা সংযম পর্ব আমরা পালন করি। এরপরে আজকের দিনটা আমাদের একটি আনন্দের দিন। এই থেকে আমরা শিক্ষা পাই সবাইকে ভালো কাজ করব, সবাইকে ভালোবাসবো এবং সৎ কাজ করব। আজকের দিনে আমাদের যিশু খ্রিস্ট পুনরুত্থানের মাধ্যমে সকল নেতিবাচকতাকে ঝেড়ে ফেলে আমাদের একটা ইতিবাচক মনোভাব পোষণ করতে আমাদেরকে শিক্ষা দেয়। দেখছেন সময় সংবাদ। এবারে দেশের বাইরের খবর। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রে। শনিবার দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যের বড় বড় শহরের রাস্তায় নামেন লাখো মানুষ। কণ্ঠ তোলেন অভিবাসন নীতি, নাগরিক অধিকার ও গাজা ইউক্রেন ইস্যু নিয়ে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েও বিক্ষোভ করেন হাজারো মানুষ। এ সময় কয়েকজনকে আটক করে পুলিশ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে যুক্তরাষ্ট্রের হাজারো মানুষ। রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্ক, শিকাগো কিংবা ডেনভার, প্রতিটি শহর যেন এক একটি প্রতিরোধের দুর্গ। অভিবাসন, নাগরিক অধিকার, কর্মী ছাঁটাই এবং গাজা ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মানুষের এই প্রতিবাদ। অভিবাসীদের স্বাগত জানানো প্ল্যাকার্ড ছিল অনেকের হাতে। হাজারো মানুষ কণ্ঠ তুলেছেন ফিলিস্তিনিদের পক্ষে। কেউ বা আবার ইউক্রেনের পতাকা উড়িয়ে আহ্বান জানান অবিলম্বে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের। রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়েও বিক্ষোভ করেন হাজারো মানুষ। অভিবাসীদের সমর্থনে এবং ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বের করে দেওয়ার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় অনেককে। যেসব বিশ্ববিদ্যালয় ট্রাম্প প্রশাসনের তহবিল কমিয়ে বা বন্ধ করে দেওয়ার হুমকিতে আছে, বিক্ষোভকারীরা তাদের প্রতি সংহতি জানিয়েছেন। এক পর্যায়ে বিক্ষোভকারীদের কয়েকজনকে আটক করে পুলিশ। এ সময় সেখানে উত্তেজনা তৈরি হয়, তবে পুলিশি বাধার পরও বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা। 50-51 নামে পরিচিত এই বিক্ষোভ মার্কিন বিপ্লবের সূচনার 250তম বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত। এর অর্থ 50টি প্রতিবাদ, 50টি অঙ্গরাজ্য ও একটি আন্দোলন। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
2 দিন পর আবারও ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বিএনপি সংস্কার কাজে সহযোগিতার আশ্বাস নেতাদের। আলোচনায় বসতে ইসিতে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। জুলাই গণহত্যা মামলায় 11 সাবেক মন্ত্রী সহ 19 জন বিশেষ ট্রাইব্যুনালে কোটা আন্দোলনের সময় গ্রেফতার ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ আইন উপদেষ্টার। এবং প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুনের ঘটনায় 8 জনকে আসামি করে মামলা, বিচার দাবি ছাত্র দলের। চট্টগ্রামে বিএনপি কর্মীর মুখে অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।